হ্যালো, আসসালামু আলাইকুম। জাভা সুইং নিয়ে আজকে আলোচনা করব। আমরা কোড করব ভিজুয়াল স্টুডিও কোডে। তো জাভা সুইং জাভার স্ট্যান্ডার্ড লাইব্রেরির এই জন্য জাভা সুইং করার জন্য এক্সট্রা নতুন করে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন পড়বে না, যদি আপনার জেডিকে থাকে যখন আপনি জাভা প্রোগ্রামিং করছিলেন। তো জেডিকে যেটা ডাউনলোড করা হয় অরাকল ওয়েবসাইট থেকে, সেটা থাকলে আর নতুন করে কিছু ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তো জাভা সুইং স্ট্যান্ডার্ড লাইব্রেরি, জাভা সুইং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য ব্যবহৃত হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কম্পিউটারে, ল্যাপটপের জন্য ব্যবহৃত যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহৃত হয়, এই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের জন্য জাভা সুইং ব্যবহৃত হয়, উইন্ডোজ অ্যাপ্লিকেশন বানানোর জন্য মূলত। তো অ্যাপ্লিকেশনের যে দেখতে গ্রাফিক্যাল যে ইউজার ইন্টারফেস যেটা আমরা দেখতে পাই, সেটার জন্য ব্যবহৃত হয়। এবং আরও আছে যেগুলো ব্যবহার করা হয়, যেমন AWT, অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টলকিট। তো অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টলকিট প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এবং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট বলতে, যদি আপনি উইন্ডোজে কোড করে সফটওয়্যারটা ম্যাক ইউজারকে দেন, তাহলে সে রান করতে পারবে না, কিছু চেঞ্জ করা লাগবে তবে রান করতে পারবে। তো এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, যে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে গেলে সেটা বাধায়, কোনো বাধা ছাড়া রান করবে না, রান হবে না। এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে প্ল্যাটফর্ম স্বাধীন, যে কোনো প্ল্যাটফর্মে সেটা রান হবে, সেটা হলো জাভা সুইং। আমি ম্যাক ইউজ করতেছি, ম্যাকে একটা সফটওয়্যার বানিয়ে যদি উইন্ডো ইউজারকে দিই, সেখানে ডাইরেক্ট রান হবে কোনো চেঞ্জ ছাড়া। এবং এটা আমি পরীক্ষাও করেছি আমার কিউরিসিটি থেকে, যখন আমি প্রজেক্ট করছিলাম। তো ওকে, আমরা শুরু করি। জাভা সুইংয়ের প্রথম যেটা কনসেপ্ট, সেটা হলো জে ফ্রেম। তো জে ফ্রেম বোঝানোর জন্য আমি গুগল ক্রোমে একটা হোয়াইটবোর্ড ওপেন করে কিছু ডিভাইস রাখছি। তো দেখুন, এটা হলো মোবাইলের একটা ফ্রেম এরকম, ল্যাপটপের ফ্রেম, উইন্ডোজের ফ্রেম, দরজার ফ্রেম, সবগুলো আলাদা রকম। ফ্রেম বলতে একটা সাইজ, দেখতে কেমন হবে, তারপর ফ্রেমের উপর আপনি বাকি কাজ ডিজাইন করতে পারবেন। যে দরজার যেরকম ফ্রেম, জানালা তো অনেক ছোট, তো এরকম আর কি ফ্রেম। তো সফটওয়্যারের ক্ষেত্রে সবসময় বিভিন্ন ফ্রেম থাকে। এটা যেমন একটা ফ্রেম, ক্যালকুলেটর, সবগুলো সফটওয়্যারে এক একটা ফ্রেম। এখানে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, এটা একরকম ফ্রেম। তো এক একটা প্রথমে আমাদেরকে ফ্রেম ক্রিয়েট করতে হবে। তো চলুন ফ্রেম ক্রিয়েট শুরু করি। তো আমি নাম দিলাম সফটওয়্যারটা ফাইলটার ফ্রেম ডট জাভা। মেইন মেথড ক্রিয়েট করি, স্ট্যাটিক ভয়েড মেইন টেস্টিং আর্গুমেন্ট। ওকে, মেইন মেথড ক্রিয়েট ইজ ডান। তো আমরা মেইন মেথডের মধ্যেও করতে পারি ফ্রেম ক্রিয়েট, বাট আমরা করব না, কারণ ফ্রেমটা ক্লাসের সাথে এক্সটেন্ড ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাকশন লিসন আর অনেক কাজ আছে, যার কারণে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে কাজ করব। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য ক্লাসের নাম লিখতে হয়। আর মূলত জাভা সুইং যদি আপনারা শিখতেছেন, মূলত প্রথমে জাভা আপনাদেরকে শিখতে হবে, তাহলে বুঝতে পারবেন সব বিষয়গুলো। তো আমরা যে ফ্রেম ক্রিয়েট করার জন্য প্রথমে একটা লাইব্রেরি ইম্পোর্ট করব। ইম্পোর্ট showing dot j frame। ওকে, তো যে ফ্রেম যেহেতু নিয়ে কাজ করবো, যে ফ্রেমের লাইব্রেরি ইম্পোর্ট করলাম। এখন আমরা যে ফ্রেম আসলে একটা ক্লাস বলে রাখি। তো ক্লাসকে ইউজ করতে গেলে আপনারা জানেন তার অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাকে কল করার জন্য। তো তাই আমরা করলাম, নাম দিলাম ফ্রেম। যারা ওপি কনসেপ্টটা পড়েছিলেন অবজেক্ট ওরিয়েন্টেড, তারা বিষয়টা বুঝতে পারবেন ভালো। তো আমি নাম দিয়েছি ফ্রেম, আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে মিনিংফুল নাম দেওয়াই ভালো, বোঝার সুবিধা। তো আমরা ফ্রেম ক্রিয়েট করার জন্য ফ্রেমের কী দিতে হবে, একটা সাইজ, কতটুকু হবে ফ্রেমটা। তো ফ্রেম ডট সেট ফ্রেম, যে ফ্রেম ছিল একটা ক্লাস। তো ক্লাসের মধ্যে মেথডগুলোকে অ্যাক্সেস আমরা কীভাবে করি বা অ্যাক্সেস করতে পারি। তো যে নামটা আমরা দিছি, সেই নামটা লিখে ডট দিয়ে মেথডের নাম লিখলে তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো সেটাই আমরা করতেছি। যে ফ্রেম ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আগে থেকে রাখা আছে জাভার বিল্ট ইন সিস্টেমে, স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে। তো সেট সাইজ, তো সেট সাইজ কি দেবো, উইথ 450 পিক্সেল, হাইট 450 পিক্সেল দিলাম।
কিন্তু এখনই আমরা দেখতে পাবো না, দেখার জন্য আরেকটা মেথডকে কল করতে হবে, সেট ভিজিবল ট্রু। এখন আমরা দেখতে পাবো, বাট তার আগে যেহেতু এটা কনস্ট্রাক্টর, তো কনস্ট্রাক্টর কখন রান হয়, যখন অবজেক্ট তার ক্রিয়েট করা হয়। তো কনস্ট্রাক্টরকে কল করার জন্য আমরা ক্লাসকে কল করব, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, তখনই কনস্ট্রাক্টরটা কল হবে এবং এটা রান হবে। তো এখন কোডটা রান করা যাক। দেখুন একটা ফ্রেম তৈরি করে দিয়েছে তারা। তো ফ্রেমটা আমি কেটে দিলাম, দেখুন তারপরও কেটে যাচ্ছে না। এর জন্য আমাদের আরও কাজ করতে হবে। আর সেট ভিজিবল ট্রু এটাকে সবসময় নিচে রাখবেন, কারণ অনেক সময় সব কম্পোনেন্টগুলো অ্যাড করার পর এটা নিচে রাখাই ভালো, সব কম্পোনেন্টগুলোকে ভিজিবল করবে। তো ফ্রেমের যাতে কেটে দিলে যাতে কেটে যায়, ব্যাকগ্রাউন্ডে রান থাকতেছে, সেটার জন্য আরেকটা মেথডকে কল করতে হবে, সেট ডিফল্ট ক্লোজ অপারেশন। তারপর এখানে করতে হবে যে ফ্রেম ক্লাসকে কল করে ডট এক্সিস্ট অন ক্লোজ, এটা লিখতে হবে। এখানে যে ফ্রেম হলো ক্লাস এক্সিস্ট অন ক্লোজ স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ব্যবহার ডিক্লেয়ার করা হয়েছে এবং ফাইনাল কিওয়ার্ড দিয়ে কনস্ট্যান্ট করা হয়েছে। তো এটা বোঝানোর জন্য আমি অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি। এখানে মেইন মেথডের মধ্যে দেখুন আমি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে ডাইরেক্ট আমি চ্যানেল ডট মাই চ্যানেলকে আমি স্ট্যাটিক এবং ফাইনাল কিওয়ার্ড দিয়ে কনস্ট্যান্ট করে ফেলেছি, যেটা ফাইনাল সবসময়ের জন্য কনস্ট্যান্ট। তো যার ফলে জাস্ট আমি ক্লাসের নাম ডট মাই চ্যানেল স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা কনস্ট্যান্ট ভেরিয়েবলের নামটা সিস্টেম আউট প্রিন্টের মধ্যে রেখেছি প্রিন্ট করার জন্য, কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া। এখন আমরা রান করি, দেখতে পাবেন প্রিন্ট প্রোগ্রাম ফ্যাশন। সো এটা আপনাদেরকে বোঝানোর জন্য করেছিলাম যে এখানে কি করেছে, এক্সিস্ট অন ক্লোজ এটা একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা ফাইনাল অর্থাৎ কনস্ট্যান্ট। ওকে, তো এখন যদি আমরা এটাকে রান করি দেখতে পাবেন এটা কেটে দিলে এটা কেটে যাচ্ছে। তারপর আমরা ফ্রেমের কি করতে পারি, টাইটেল দিতে পারি। তো টাইটেল দেওয়ার জন্য একটা মেথডকে কল করলাম, সেট টাইটেল। এগুলো আপনাদের মনে রাখা সহজ হতে পারে, বিকজ নামগুলো মেথডের নামগুলো মিনিংফুল। সেট টাইটেল বলতে বোঝাচ্ছে টাইটেল সেট করা। আর এস সবসময় ছোটো হাতের কেন হচ্ছে, বিকজ মেথড সবসময় ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং ক্লাস সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলেও সমস্যা নেই, বাট এটা আসলে একটা স্ট্যান্ডার্ড রুল, সবাই ব্যবহার করে। তো টাইটেল আমরা সিলেক্ট করলাম। এখন আমরা রান করি ফ্রেমটাকে, দেখতে পাবেন ফ্রেমে টাইটেল দেখাচ্ছে প্রোগ্রাম ফ্যাশন। তো টাইটেল এভাবে ছাড়াও আরেকভাবে আমরা টাইটেল ডিক্লেয়ার করতে পারি, ডাইরেক্ট এখানে পাস করে দিতে পারি। তখন যে ফ্রেম ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আছে সে অটোমেটিকলি নিয়ে নেবে টাইটেল। দেখুন সেম রেজাল্ট। তারপর আমরা কালার দিতে পারি, গেট কন্টেন্ট প্যান মেথড কল করলাম, দেন এরপর আর একটা মেথড সেট ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্লু। ওকে, এখন আমরা আউটপুট দেখি, দেখুন ব্লু কালার হয়ে গেছে। ফ্রেমটা দেখুন বড় ছোট করা যাচ্ছে, আপনি চাইলে এটাকে নির্দিষ্ট একটা সাইজ দিতে পারেন। তার জন্য আমরা আরেকটা মেথড ব্যবহার করব, ফ্রেম সেট রিসাইজেবল ফলস করে দেওয়ার মানে এটা টুল করে দিলে রিসাইজ করতে পারবো, ফলস করে দেওয়া মানে আমরা আর ছোট বড় করতে রিসাইজ করতে পারবো না, এটা যা তাই ফিক্স, আমরা আর করতে পারতেছি না। ফ্রেম এভাবে ক্রিয়েট করা যায় যখন কোনো কম্পোনেন্ট অ্যাড করব, যেমন যে বাটন নিয়ে আমি পরে এক্সপ্লেন করব। এখন দেখাই যদি একটা ফ্রেমের মধ্যে বাটন অ্যাড করি কীভাবে করা হয়। বাটনের ক্লিক নেই, বাটনের ডট সেট বাউন্ড বলতে বাটনটা আসলে দেখতে কেমন হবে। তো প্রথমে দিতে হয় এক্স অক্ষ। তো এক্স অক্ষ আমি 150 পিক্সেল দূরে এবং ওয়াই অক্ষ 200 পিক্সেল দূরে, এবং বাটনটা হবে উইডথ 100 এবং হাইট 50। তো এক্স অক্ষ ওয়াই অক্ষর বিষয়টা আমি বোঝাচ্ছি। বাটনটা আমরা
ভিজিবল করি, তো ফ্রেম ডট অ্যাড করতে হবে কম্পোনেন্ট ফ্রেমের মধ্যে, যেটা আমরা নতুন করে বানাবো, বাটন, টেক্সট, যে কোনো কিছু ডিজাইন করলে ফ্রেমের মধ্যে সেটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করব কি, বাটনটাকে অ্যাড করব। এবার কোডটা রান করি, দেখুন বাটনটা পুরো জায়গাটা দখল করে নিয়েছে। তো সেটা যাতে না করতে পারে সেই জন্য আমাদের লেআউট ম্যানেজার ব্যবহার করতে হবে। তো লেআউট ম্যানেজার কীভাবে ব্যবহার করে, ফ্রেম ডট সিট লে আউট, এটাকে নাল রাখি, তাহলে আমাদের এক্সাক্ট এই সেট বাউন্ডের সাইজটা পাবো। ওকে ওকে, ক্লিক মি বাটনটা আমরা পেয়ে গেছি। তো এক্স ও কয় অক্ষর ব্যাপারটা আমি বোঝানোর জন্য এটাকে রান করলাম। উপর থেকে এখান পর্যন্ত এটাকে বলা হচ্ছে অয় অক্ষ, 200 পিক্সেল দূরে এটা থাকবে। আর এদিক থেকে লেফট সাইড থেকে ক্লিক বাটন পর্যন্ত এদিক থেকে 150 পিক্সেল দূরে ক্লিকটার অবস্থান হবে, এবং এর উইডথ হলো 100 পিক্সেল এবং এর হাইট হলো 50 পিক্সেল। এটা সেট বাউন্ডের মধ্যে দিয়ে রাখছিলাম আমরা। পরবর্তীতে বাটনে আরও কাজ করব, ফ্রেম ক্রিয়েটিভভাবে করা যায়, আরেকভাবে করা যায় সেটা আমি দেখাবো। যেহেতু যে ফ্রেম একটা ক্লাস, সেহেতু তাকে আমরা এক্সটেন্ড করতে পারি, ইনহেরিটেন্স করতে পারি, সেটা এখন করব। এক্সটেন্ড যে ফ্রেম এগুলোকে আমরা কমেন্ট করে দিই। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা এক্সটেন্ড করেছি, ইনহেরিটেন্স করেছি একটা ক্লাসকে, সেহেতু তার সকল প্রপার্টিগুলোকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো। তাহলে সেহেতু আমরা ডাইরেক্ট লিখতে পারি সেট টাইটেল প্রোগ্রাম ফ্যাশন সেট সাইজ 450, যেহেতু আগে আপনাদের বলেছি বিষয়গুলো কি, এখন আমি তাড়াতাড়ি দেখানোর জন্য করতেছি, যেহেতু ভিডিও টাইম চাই না বড় হোক। ওকে, কালার গেট কন্টেন্ট পেন সেট ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্ল্যাক। ওকে, আমরা এখন রান করি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দিয়েছি, তাই ব্ল্যাক কালার। তো ফ্রেম দুইভাবে ক্রিয়েট করা যায়, একটা সরাসরি এক্সটেন্ড করে, আর একটা ডাইরেক্টলি ক্লাসের ক্লাসকে এইভাবে অ্যাক্সেস করা যায় অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে, অথবা ডাইরেক্ট এক্সটেন্ড অর্থাৎ ইনহেরিটেন্স করে। এখানে এটা লেখার কারণ মেইন মেথডের মধ্যে যাতে এই পাবলিক ক্লাসটা কল হয়, এর মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কাজ করছি, সেহেতু এটার অবজেক্ট ক্রিয়েট করা মাত্রই কনস্ট্রাক্টরটা অটোমেটিক কল হবে, এটা আমরা জানি কোডিংয়ের ক্ষেত্রে। এর জন্য অবজেক্ট ওরিয়েন্টেড টপিকটা আপনাদের দেখলে সুবিধা হবে জাভা শিখে এসে। তারপর জাভা শিখলে নেক্সটে আমরা ফ্রেম ক্রিয়েট করলাম, ফ্রেমের মধ্যে ফটো, বাটন, অনেক কিছু অ্যাড করে সুন্দর ক্যালকুলেটর বা সুন্দর কোনো সফটওয়্যার ডিজাইন করবো। প্রথমে আমরা শিখবো একে একে কীভাবে বাটন অ্যাড করে, কীভাবে এটা করে ওটা করে। ওকে, তো সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর সাজেস্ট করতে পারেন যে আমি আরও কীভাবে করলে আপনারা ভালো বুঝবেন বা আপনাদের সুবিধা হবে।